শুনছেন ভূতের গল্প। এখানে ভূতের গল্প শোনানো হয়। তো যাই হোক, আমি শুরু করছি আমাদের আজকের এপিসোড। তো চলুন শুরু করা যাক। গল্পটি এমন যে মসজিদের ইমামের সাথে ভূতের দেখা। এক ছোট্ট গ্রামে ছিল একটি পুরনো মসজিদ। মসজিদটি এতটা প্রাচীন ছিল যে এর দেওয়ালগুলো শ্বেত পাথরের মতো চকচকে হলেও অনেক জায়গায় ছিঁড়ে পড়েছিল। চারপাশে কিছু ঝোপঝাড় ও উদ্ভিদ ছিল, আর মসজিদের এক কোণে দাঁড়িয়েছিল একটি বিশাল বটগাছ। কেউ কখনো খেয়াল করে না, তবে গ্রামবাসীদের মনে অনেক রহস্য ছিল মসজিদটি নিয়ে। তারা বলতো রাতের অন্ধকারে মসজিদে কিছু অদ্ভুত ঘটনার সূত্রপাত হয়। কখনো কোনো পুরনো পাথরের শব্দ, কখনো অস্পষ্ট কান্নার আওয়াজ। এসব গ্রামে গুজবের মতো ছড়িয়ে পড়েছিল। মসজিদের ইমাম মোহাম্মদ সাহেব একজন শান্ত ও ফরেজগার ব্যক্তি। তিনি নিজে ছিলেন খুব বিশ্বাসী, আর মসজিদ পরিচালনায় একাধিক বছর ধরে কাজ করেছিলেন। গ্রামবাসীরা তাকে শ্রদ্ধা করত এবং তার কাছে দুঃখ দুর্দশা নিয়ে এসে সাহায্য চাইত। তবে ইমামের নিজের কাছে কোনো রহস্য ছিল না। তিনি একদিন গ্রামের সীমানা থেকে এক যুবকের উদ্ধার করেছিলেন, যিনি মসজিদে গিয়েছিলেন রাতের অন্ধকারে। যুবকটি বলেছিল মসজিদের কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। কেউ কি জানে রাতে এখানে ভূত বাস করে? এটা ইমামের মনে কৌতূহল জাগলো। তিনি এই ধরনের গুজবের প্রতি তেমন গুরুত্ব দেননি, তবে মনের মধ্যে একটা প্রশ্ন ছিল, কি কারণে এসব ঘটনা ঘটে। একদিন দুপুরের পর ইমাম মোহাম্মদ সাহেব মসজিদের একান্তে বসেছিলেন। প্রার্থনার কিছু সময়ের বিরতির মধ্যে গ্রামের লোকজন প্রায় সবাই কাজে বেরিয়ে গিয়েছিল, ফলে মসজিদটি একেবারেই নির্জন হয়ে পড়েছিল। হঠাৎ করে মসজিদের দরজাটার দিকে একটি ঠান্ডা বাতাস প্রবাহিত হতে লাগলো। ইমাম মাথা তুলে জানালার দিকে তাকালেন। কিছু সময় পর তিনি তার কানে কিছু আওয়াজ শুনলেন, যেন কোনো মানুষের পায়ের শব্দ মসজিদের মেঝেতে চলছে। প্রথমে তিনি এটিকে অস্বাভাবিক কিছু মনে করেননি, তবে আওয়াজটা ক্রমেই জোরালো হতে থাকলো, যেন কেউ সামনে আসছে। তখন ইমাম উঠে দাঁড়িয়ে মসজিদের গেটে গেলেন, কিন্তু বাইরে কিছুই ছিল না। পুরো মসজিদ যেন নিঃশব্দে শুয়েছিল। তিনি ফিরে এসে আবার তার জায়গায় বসলেন। কিছুক্ষণ পর আবার সেই পায়ের আওয়াজ শোনা গেল, এবার আরো কাছে। ইমাম থমকে দাঁড়িয়ে ভাবলেন, এটা কি সত্যিই কোনো মানুষ, না কোনো অদৃশ্য শক্তি? হঠাৎ মসজিদের কোণ থেকে এক অদ্ভুত চিত্র বের হতে লাগলো। একটা সাদা পোশাক পরিহিত মহিলা ধীরে ধীরে এগিয়ে আসছিল, যার মুখমণ্ডল ছিল অন্ধকারে ঢাকা। ইমাম চমকে গেল, তবে তার মধ্যে কোনো ভয় ছিল না, বরং এক ধরনের তীব্র আগ্রহ তৈরি হলো। মহিলাটি ইমামের সামনে এসে দাঁড়ালো। তার চোখ দুটি যেন আলো থেকে বাইরে বেরিয়ে আসা দুটি ছায়া। মহিলা বলল, তুমি আমাকে চেনো না ইমাম সাহেব, তবে আমি জানি তুমি কি চাও। ইমাম সাহেব শান্তভাবে উত্তর দিলেন, আপনি কে? আপনি কি এখানে আসার কারণ জানাচ্ছেন? মহিলা বলল, আমার নাম সিতারা। আমি একসময় এই মসজিদের পাশে বাস করতাম, কিন্তু বহু বছর আগে আমার মৃত্যু ঘটে। আমার আত্মা এখনো এখানে বন্দী। ইমাম সাহেব অবাক হয়ে শুনলেন, আপনি কি এখানে আটকে আছেন? কি কারণে? সিতারা কাঁদতে কাঁদতে বলল, আমি একবার ভুলভাবে একটা অমঙ্গল কাজ করছিলাম। আমি আমার স্বামীর সঙ্গে প্রতারণা করছিলাম, আর তারপরে তিনি আমাকে মেনে নিতে পারেননি। আমার আত্মা এখনো তার শাস্তি হিসেবে এখানে ঘুরে বেড়াচ্ছে। এ কথা শোনার পর ইমাম মোহাম্মদ সাহেব গভীরভাবে ভাবলেন, আপনার শান্তি পাওয়ার জন্য আমি কি করতে পারি? তিনি জিজ্ঞেস করলেন সিতারাকে। সিতারা বলল, তুমি যদি আমার আত্মাকে মুক্তি দিতে চাও, তাহলে তোমাকে মসজিদের নামাজের মঞ্চে এক বিশেষ প্রার্থনা করতে হবে। তবে তোমাকে আমার পুরনো দুঃখের কথা জানতে হবে, আর তারপরেই আমি মুক্তি পাব। ইমাম সাহেব কিছুটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি চেষ্টা করবেন। তিনি মসজিদের মঞ্চে গিয়ে পবিত্র নামাজে বসে গভীর মোনাজাতে করতে শুরু করলেন। তিনি সিতারার আত্মার প্রার্থনা করলেন এবং তার পরিপূর্ণ মুক্তির জন্য আল্লাহর কাছে সাহায্য চাইলেন। মুহূর্তের মধ্যে মসজিদের বাতাস বদলে গেল। এক প্রশান্তি ও শান্তির অনুভূতি পুরো মসজিদের ভরিয়ে দিল। ইমাম সাহেব বুঝতে পারলেন সিতারা তার মুক্তি পেয়েছে। তার চোখে পানি চলে এলো, কিন্তু তাতে কোনো দুঃখ ছিল না, এটা ছিল কৃতজ্ঞতার অশ্রু।
পরবর্তীতে ইমাম মোহাম্মদ সাহেব গ্রামবাসীকে জানান যে তিনি সিতারা নামক এক আত্মাকে মুক্তি দিয়েছেন। গ্রামবাসীরা প্রথমে বিশ্বাস করতে পারেননি, কিন্তু ইমামের দৃঢ় বিশ্বাস ও অভিজ্ঞতা শোনার পর তারা সবাই মসজিদটির প্রতি নতুন শ্রদ্ধা আর বিশ্বাস অর্জন করলেন। এভাবে মসজিদের ইমাম এক রহস্যময় আত্মাকে মুক্তি দিলেন, আর সেই ঘটনার পর থেকেই মসজিদটি আরো শান্ত ও পবিত্র হয়ে উঠল। গ্রামবাসীরা জানল যে ভৌতিক শক্তির সাথে সম্পর্কিত কোনো ঘটনা যদি সঠিক বিশ্বাস এবং নৈতিকতার সাথে মোকাবেলা করা যায়, তাহলে সবকিছুই শান্তি এবং মঙ্গলময় হয়ে ওঠে। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গল্পে। গল্পের নাম রশিদের রাত্রি সফর। তো চলুন শুনে আসি এই গল্পটি। গভীর রাত, আকাশে এক ফালি চাঁদে টিমটিম করছে। সারা গ্রাম যেন ঘুমিয়ে গেছে। কেবল রাত জাগা কুকুরগুলো মাঝে মাঝে ঘেউ ঘেউ শব্দে বোঝা যায় জীবন থেমে থাকেনি। রশিদ গ্রামের একমাত্র ব্যাটারি চালিত ভ্যান চালক। হাটবারে সে যাত্রী নেয়, মালামাল বহন করে এবং কখনো কখনো স্কুলের ছাত্রদের পৌঁছে দেয়। মানুষজন তাকে খুবই ভালোবাসতেন। সহজ সরল, সাদালিপি আর সৎ মানুষ। তবে তার একটা বদ অভ্যাস ছিল। রাতে একা ভ্যান চালিয়ে সে বাইরে বের হতো। গল্পটা সেই এক রাতে শুরু হয়েছিল। রাতটি ছিল অমাবস্যার রাত। গ্রামের পেছনে বটতলা সেদিন হাট বসছিল। রশিদের সন্ধ্যাবেলা কিছু মালামাল পৌঁছে দেওয়ার কাজ পড়ে। হাটের এক ব্যবসায়ী তাকে বলল, রশিদ ভাই, কইবেন না, মালটা রাতেই পৌঁছাই দিবেন, বটখালি পাড়া। রশিদ রাজি হলো। তেমন কিছু না, 3টা বস্তা আর কিছু শুকনা মাল। তো রশিদ মালামালগুলো ভ্যানে উঠালো। উঠায় তিনি রওনা শুরু করলেন। রাত 10:30টার দিকে সে ভ্যান নিয়ে রওনা হলো। গ্রাম থেকে বটখালি পাড়া যেতে হয় কুলধারার খাল পেরিয়ে। খালের ধারে একটা পুরনো বাঁশঝাড় ছিল। এলাকার বয়স্ক মানুষজন বলেন জায়গাটা নাকি খুবই ভুতুড়ে। বহু বছর আগে সেখানকার এক নারায়ণ মণ্ডল রাতে খালে পড়ে মারা যান। তারপর থেকে মাঝে মাঝে অদ্ভুত আওয়াজ, ছায়া আর গন্ধ পাওয়া যায়। রশিদ এসব গল্প বিশ্বাস করে না। সে গুনগুন করে গান গাইতে গাইতে চলছিল। বাতাস থেমে গেছে, চারপাশে শুনশান নীরবতা। হঠাৎ বাঁশঝাড়ের পাশে দিয়ে যাবার সময় সে অনুভব করলো ভ্যানের গতি একটুও বাড়ছে না, যেন কিছু একটা পেছন থেকে চেপে ধরে আছে। রশিদ থামলো, পেছন ফিরে তাকিয়ে চমকে গেল। একজন মহিলা সাদা শাড়ি পরে চুপচাপ বসে আছে ভ্যানে, মুখটা ঘোমটায় ঢাকা। হাওয়ার একটা ঝাপটা যেন অজানা ঠান্ডা নিয়ে এলো। রশিদ ভয় আর বিস্ময়ের কণ্ঠে তাকে জিজ্ঞেস করলো, আপনি কখন উঠলেন ভ্যানে? বটতলা পর্যন্ত যাব, শান্ত স্বরে উত্তর এলো। রশিদ চুপ করে চালাতে লাগলো, কিন্তু একটা ব্যাপার খেয়াল করলো, ভ্যান চলছে না, অথচ চাকা ঘুরছে। পা দিয়ে প্যাডেল মারছে, কিন্তু গতি সেই একই জায়গায়। হঠাৎ সেই মহিলাটি হেসে উঠল। হাসির শব্দটা যেন এক পাথরের মতো গলায় এসে ঠেকলো রশিদের। সে বলল, ভয় পেয়েছো? রশিদের চোখ বড় বড় হয়ে গেল, মুখে কথা নেই। ভ্যানটা হঠাৎ করে নিজে নিজে চলতে শুরু করলো, খুবই দ্রুত, এত দ্রুত যে রশিদের লাগাম ধরতেই কষ্ট হচ্ছিল। খালের কাছে পৌঁছেই মহিলা বলল, থামো। ভ্যান থেমে গেল। সেই মহিলাটি ধীরে ধীরে নেমে এলো, পা ছুঁয়ে মাটি স্পর্শ করলো, আর সেই মুহূর্তেই মিলিয়ে গেল। কোনো শব্দ নেই, গন্ধ নেই, কিছুই নেই, যেন কখনোই ছিল না। রশিদ বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তখন হঠাৎ পেছনে কে যেন ফিসফিস করে বলল, তুই কি আমার জায়গায় এলি? সে পেছনে তাকালো, সেখানে কেউ নেই। হঠাৎ চারপাশে ভ্যানটা ঘিরে আগুনের শিখা জ্বলে উঠল, কিন্তু কোনো তাপ নেই। ভ্যানটা এক মুহূর্তে জ্বলন্ত দেখালেও রশিদের গায়ে কিছুই লাগলো না। সে চিৎকার করে ওঠার আগেই অজ্ঞান হয়ে গেল। পরের দিন ভোরে গ্রামের লোকজন তাকে খালপাড়ে পড়ে থাকতে দেখে। ভ্যান অক্ষত, মাল ঠিকঠাক, কিন্তু রশিদের মুখে কোনো কথা নেই, চোখে গভীর ভয়। তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। সে 3 দিন কথা বলেনি। 4র্থ দিন সকালে সে হঠাৎ চুপচাপ উঠে নিজের ভ্যানটা হাতে রাখে। তারপর বলে ওঠে, এই ভ্যান আর চালাবো না, খালের ধারে বটঝাড়ের ওখানে আর যাব না। লোকজন জিজ্ঞেস করে, কি হয়েছে? সে শুধু বলে, যে নিজের জায়গায় ফিরে যেতে চাই তাকে থামানো যায় না। এরপর থেকে রশিদ রাতের বেলা আর ভ্যান নিয়ে বের হয় না। আর কুলধারার খালের পাশে গেলে সে মাথা নিচু করে কোনো শব্দ না করে চলে যায়। এখনো গ্রামের লোকজন গল্প করে সেই রাতে রশিদের সঙ্গে কে উঠেছিল ভ্যানে।
সে কি শুধু এক ছায়া ছিল নাকি অতিপ্ত আত্মা? তবে রশিদ জানে কিছু সত্য কথা বলা যায় না, শুধু মেনে নিতে হয়। তো গল্পটি এ পর্যন্তই ছিল। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তো চলুন শুরু করা যাক। রাত প্রায় 10টা। হাওড়া স্টেশন থেকে ছেড়ে যাওয়া এক্সপ্রেস ট্রেনটা ছুটে চলেছে উত্তরের দিকে। জানালার বাইরে অন্ধকার যেন গিলে খাচ্ছে সব আলো। সিট নাম্বার 32-এ বসে আছে অরিত্র। সদ্য কলেজে পাশ করা, প্রথমবারের মতো এত দূরের একা ট্রেন সফর। কিছুটা উত্তেজনা, কিছুটা ভয়, দুটোই কাজ করছে মনে। অরিত্রর কোচটি ছিল একেবারেই শেষের দিকে। কিছু সিট ফাঁকা, যাত্রী খুব একটা নেই। যাত্রা শুরুর সময় যাদেরকে দেখা গিয়েছিল তারা সবাই যেন কোথাও হারিয়ে গেছে। অদ্ভুত একটা নীরবতা। হঠাৎ করে ট্রেনের ঝাঁকুনিতে অরিত্রের ঘুম ভেঙে যায়। ঘড়িতে তখন রাত প্রায় 2টো। চারিদিকে তাকিয়ে দেখে তার সামনে বসে একজন বৃদ্ধ চুপচাপ তাকিয়ে আছে তার দিকে, অথচ কিছুক্ষণ আগেও তো ওখানে কেউ ছিল না। অরিত্র একটু অস্বস্তিতে পড়ে। এই ট্রেনটা কি খুব পুরনো? বৃদ্ধ জিজ্ঞেস করলেন অরিত্রকে, কিন্তু মাথা নাড়ায়। হ্যাঁ, মানে জানি না ঠিক। আপনি আগে উঠেননি এখানে? বৃদ্ধ হালকা হেসে বললেন। আমি প্রায় উঠি, তবে আজ একটু দেরি হয়ে গেল। এই বলে তিনি আবার চুপ করে বসে থাকেন। অরিত্রের গা কাটা দিয়ে ওঠে। ট্রেনটা তখন এক অজানা স্টেশনে থেমে গেল। স্টেশনের নাম দেখা গেল না। সব অন্ধকার। কেউ নামলো না, উঠলও না। কুয়াশা ঢেকে রেখেছে চারপাশে। বৃদ্ধ তখন হঠাৎ বলে ওঠে। তুমি কি জানো এই ট্রেনটা একটা রহস্য বয়ে বেড়ায়? অরিত্র চমকে ওঠে। রহস্য? বৃদ্ধ নিচু গলায় বলেন। এই কোচে 32 নম্বর সিটে প্রতি বছর কেউ না কেউ মারা যায়। আগেও হয়েছে, আবার হবে। আজ রাতটা সাবধানে থেকো। একথা শুনে অরিত্রের রক্ত হিম হয়ে আসে। সে উঠে দাঁড়াতে চায়, কিন্তু শরীরটা যেন আটকে গেছে। কোনোভাবে উঠে পাশের কামরার দিকে দৌড় দেয়, কিন্তু আশ্চর্যভাবে দরজাটা বন্ধ ছিল। পিছনে তাকিয়ে দেখে বৃদ্ধ আর নেই। ঘামে ভিজে যায় অরিত্রের শরীর। ট্রেন ছুটে চলেছে, কিন্তু যেন সময় থমকে গেছে। সে ধীরে ধীরে আবার নিজের সিটে ফিরে আসে, কিন্তু সেখানে বসে আছে সে নিজেই। একই মুখ, একই জামা, কিন্তু চোখ অদ্ভুত শূন্যতা। অরিত্র চিৎকার করতে চাই, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোয় না। নিজের প্রতিচ্ছবি যেন সিটে বসে আছে। এবার সেই ছায়ামূর্তি কথা বলে ওঠে। আমি তো বলেছিলাম 32 নম্বর সিট অভিশপ্ত। তুমি এ থেকে পালাতে পারবে না। তখন ওই পুরো কামরার আলো নিভে যায়। ট্রেনটা থেমে যায় এক মরুভূমির মতো জায়গায়। জানালার বাইরে শ্মশানের মতো পরিবেশ। আগুনের আলো, ছায়ামূর্তি নাচানাচি করতেছে, আর কেউ একজন ডাকছে, অরিত্র, অরিত্র, এই অরিত্র। তারপর হঠাৎ করে সবকিছু অন্ধকার। ভোরের আলো। পরের দিন সকাল। একটি ছোট্ট স্টেশনে ট্রেনটি থামে। একদল আরপিএফ অফিসার ট্রেনের ভেতর ঢোকে। তারা খোঁজে সিট নম্বর 32। সেখানে পড়ে আছে একটি নিথর দেহ, অরিত্র। চোখ খোলা, মুখে ভয় জড়ানো এক বিভীষিকাময় ছাপ। ডাক্তার এসে দেখে মৃত্যু হয়েছে রাত 3টার দিকে। হৃদযন্ত্র বন্ধ হয়ে গিয়েছে আতঙ্কে। অফিসাররা যখন লাশ তুলছিল, একজন বয়স্ক পোর্টার বলে ওঠে, ওই সিটে তো আগেও এমন হয়েছিল, বছর 10 আগে, ঠিক এমনই রাতে। অন্য অফিসার জিজ্ঞেস করে, তুমি তখন কই ছিলে? ছিলাম, আমি এখানেই ছিলাম। আমি তো তখন ট্রেন পরিষ্কারের কাজ করতাম। একটা বৃদ্ধ লোকের সঙ্গেই দেখা গেছিল ওই ছেলেটার। এরপর থেকেই সবাই বলে, ওটা আর সাধারণ সিট নয়। ওই সিট ডাকে, যে বসে সে আর ফিরে আসে না। অরিত্রর মৃত্যু এক নতুন গল্পের জন্ম দিল। আবার কোনোদিন হয়তো কেউ নিরীহভাবে সেই সিটে বসবে। আবার শুরু হবে এক রাতের ট্রেনের বিভীষিকা। তো গল্পটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রতিনিয়ত আমি সুন্দর সুন্দর এমন ঘটনা নিয়ে আসবো আপনাদের সাথে। আসলে এটা আমি ঘটনা বলি না, এটা একটি গল্প মাত্র। তো ঠিক আছে, সবাই গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।